সৌদি আরবে কারখানায় আগুন, নিহত ১৬ প্রবাসীর ১২ জনই নওগাঁর, বাকিরা নাটোর ও রাজশাহীর বাসিন্দা। মরদেহ ফিরিয়ে আনতে ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রশ্ন ফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতের ঝাড়খণ্ডে ব্যাপক বিক্ষোভ। বিধানসভা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, জলকামান ব্যবহার, ধস্তাধস্তি। ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ১১, আহত অন্তত ৩৫। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ তেহরানের। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের। হামাসের নিরস্ত্রীকরণ ছাড়া সরবে না সেনা, জানালেন নেতানিয়াহু। তেল আবিবের ওপর চাপ বাড়ানোর আহ্বান মিশরের। এবং চীনে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত, সরিয়ে নেওয়া হলো ১০ লাখের বেশি মানুষ। কানাডায় দাবানলে পড়ছে বনভূমি। স্পেনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। সৌদি আরবের রিয়াদে মুসা সানাইয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশটির মুসা বাণিজ্যিক এলাকায় রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুন লাগে ওই কারখানায়। মর্মান্তিক এই ঘটনায় নিহতরা সবাই নওগাঁ, নাটোর ও রাজশাহীর বাসিন্দা। নিহতরা রিয়াদের ওই সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতোই সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় চলছিল শ্রমিকদের কর্মযজ্ঞ। কিন্তু কে জানতো রোববারের দিনটি হবে অন্য দিনের চেয়ে বিভীষিকাময়। কারখানায় হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। কিছু বুঝে ওঠার আগেই প্রাণ যায় অন্তত ১৬ জনের, যাদের সবাই বাংলাদেশি। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশটির মুসা বাণিজ্যিক এলাকায় রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে কারখানায় আগুন লাগে। স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা নওগাঁ ও নাটোরের বাসিন্দা। সৌদি আরবের ওই সোফা তৈরির কারখানায় তারা সবাই কর্মরত ছিলেন। ১৫ জন এবং ৮ জন অগ্নিকাণ্ডে সরাসরি পুড়ে, আর বাকি ৮ জন সাফোকেশনে যে ধোঁয়ায় ফায়ার সার্ভিস ডেডবডি উদ্ধার করতেছে। পরবর্তী লাশ শনাক্তকরণের কাজ শুরু হবে। নিহতদের মধ্যে রয়েছে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী, ডুবাই, বৈঠাখালী সহ বিভিন্ন গ্রামের বাসিন্দা। এর মধ্যে শুধু গন্ডগোহালী গ্রামের গুফফার প্রামাণিক ও তার ২ ছেলে মোহন ও সুমন প্রামাণিক রয়েছে। এছাড়া অন্য গ্রামের রুবেল হোসেন, কলি প্রামাণিক সহ অনেকে আছেন মৃত্যু তালিকায়। সৌদি আরবের রিয়াদের মানফুয়া নামে একটা শহরে একটা সোফা কারখানায় আগুন লেগে আর কি। তথ্য আছে ১৭ জনের কাছাকাছি, নাম পেয়েছি ৯ জনের। এদিকে মৃতের তালিকায় থাকা নাটোরের ২ জনের সন্ধান মিলেছে। নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের সাব্বির হোসেন ও শামীম হোসেন নামে ২ যুবক সৌদি আরবের এ অগ্নিকাণ্ডে মারা গেছেন। ওমর ফারুক, সময় সংবাদ। প্রশ্ন ফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড। সোমবার বিধানসভা অভিমুখে চাকরি প্রার্থীদের কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। সাবেক মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি সহ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ভারতের ঝাড়খণ্ডের বিধানসভা অভিমুখে যাত্রা শুরু করে হাজারো শিক্ষার্থী ও চাকরি প্রার্থী। ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে তাদের প্রতিহত করতে জলকামান ব্যবহার করে পুলিশ। ঘটে ধস্তাধস্তির ঘটনাও। এর আগে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন অনশনরত নেতা দেবেন্দ্রনাথ মাহাতো। টানা ৯ দিন ধরে অনশনে থাকা এই নেতা ১০.৫ কেজি ওজন হারিয়েও অ্যাম্বুলেন্সে করে মিছিলে যোগ দেন। হাতে ছিল সাবেক মুখ্যমন্ত্রী শিবু সোরেনের ছবি। মাহাতো বলেন, ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের দাবি দমানো যাবে না। আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে বিজেপি। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন বিজেপি ও জনতা দল ইউনাইটেডের নেতারা। সাবেক মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি ও রাজ্য বিজেপি সভাপতি আদিত্য সাহু সহ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে রাজ্যের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা জেএসএসসি এবং সিজিএল বাতিল, অনিয়মের সিবিআই তদন্ত এবং নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার। আন্দোলন ১৭তম দিনে গড়ালেও সরকারের সঙ্গে একাধিক দফা আলোচনার পরও শিক্ষার্থীদের সিবিআই তদন্তে এখনও সমঝোতা হয়নি। সরকার অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের ঘটনায় পদত্যাগ করেছেন কমিশনের ৩ সদস্য। গেল ৫ জুলাই থেকে এ আন্দোলন শুরু হয়। এরপর থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করছেন পরীক্ষার্থীরা। নাসরিন রুমি, সময় সংবাদ। ইয়েমেনের কৌশলগত বন্দর নগরী আল মখায় হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। আক্রমণে বন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেনা ও হুথিদের বাড়তে থাকা সংঘাতের মধ্যে ইয়েমেন সরকারের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা আল মখা এবং এর বন্দরে কয়েক দফায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ড্রোন ধ্বংস করতে পারলেও কয়েকটি মিসাইল সরাসরি বন্দরে আঘাত হানে। হুতির মুখপাত্র দাবি করেছেন সৌদি সমর্থিত সেনাদের উপস্থিতি বৃদ্ধি, অস্ত্রাগার নির্মাণ এবং ইয়েমেনের ওপর দীর্ঘদিন ধরে চলা অবরোধের জবাবে তারা এই পাল্টা আঘাত এনেছেন। শুধু আল মখা নয়, আল খোখা অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। বন্দরে চালানো হামলাকে অর্থনৈতিক স্থাপনা ও সামুদ্রিক বাণিজ্যিক রুটের ওপর ইরানি উস্কানির অংশ হিসেবে আখ্যা দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট লিডারশিপ পরিষদের চেয়ারম্যান রাশাদ আল আলিমি। তার অভিযোগ, হুতিরা ইয়েমেনের বন্দরগুলোকে লক্ষ্য করে পদ্ধতিগত যুদ্ধ চালাচ্ছে। এদিকে ইয়েমেনের চলমান সংঘাতের মধ্যেই দেশটির সরকারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধানের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি জানান, ট্রাম্পের নির্দেশনায় ইয়েমেনের সামুদ্রিক নিরাপত্তা এবং হুতিদের হামলার বিরুদ্ধে ওয়াশিংটন তার কঠোর অবস্থান বজায় রাখবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানকে মোকাবেলা করা অনেকটা দাবা খেলার মতো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে। তবে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আর ইরানের প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী পরিস্থিতির অবসান ঘটাতে হবে তেহরানকে। ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর প্রস্তুতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হুমকি না দিয়ে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, মার্কিন নৌ অবরোধে খুব খারাপ অবস্থা রয়েছে ইরান। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $75 নেমে আসায় এর প্রভাব মার্কিন ভোক্তাদের উপর তুলনামূলকভাবে কম পড়ছেও বলে দাবি করেন তিনি। ইরান যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের ফলাফল নিয়েও ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত সবকিছুই ঠিক হয়ে যাবে। তার ভাষায় বিষয়টি অনেকটা দাবা খেলার মতো, যেখানে দুই পক্ষই পরিস্থিতি বুঝে একের পর এক চাল দিচ্ছে। তবে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, সম্প্রতি দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘন বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না তেহরান। আরাকচি জানান, দুই দেশের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান হলেও সেটিকে আলোচনা বলা যায় না। কয়েকটি দেশ নতুন করে সংলাপ শুরুর চেষ্টা করছে বলে জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে আগে এমওইউ লঙ্ঘন বন্ধ করতে হবে এবং আগের লঙ্ঘনের ক্ষতিপূরণও দিতে হবে। এদিকে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আরাকচি। তার দাবি, আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে, তবে ওমানের সঙ্গে সমঝোতা হলে হরমুজ প্রণালী পুরোপুরি খুলবে না। প্রণালী পুনরায় খুলতে আরও কিছু শর্ত পূরণ করতে হবে, যা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী না যুদ্ধ না শান্তি পরিস্থিতির অবসান চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, কোনো সমঝোতা লঙ্ঘনের ঘটনা ঘটলে যুদ্ধের পথে না গিয়ে তা সমাধানে কমিটি গঠন করা উচিত। হরমুজ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইরান ও ওমানের নির্ধারিত ব্যবস্থাগুলো যুক্তরাষ্ট্রের মেনে চলা উচিত ছিল। ওয়াশিংটন তা না মানায় ইরান পাল্টা ব্যবস্থা নেয় এবং শেষ পর্যন্ত সংঘাতের সূত্রপাত হয় বলেও দাবি করেন তিনি। শিউলি রোজা, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। নেতানিয়াহু চাপ চালিয়েছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত উপত্যকা থেকে সেনা সরাবে না ইসরায়েল। এদিকে শান্তি পরিকল্পনা বাস্তবায়নে তেল আবিবের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস ও মিশর। গাজার বাসিন্দাদের অভিযোগ, যুদ্ধ বন্ধের চেয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎই নেতানিয়াহুর কাছে বেশি গুরুত্বপূর্ণ। গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা শান্তি পরিকল্পনাকে ঘিরে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে মন্ত্রিসভার বৈঠকে তার স্পষ্ট বার্তা, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। অথচ প্রস্তাবিত পরিকল্পনায় হামাসের অস্ত্র সমর্পণের পাশাপাশি গাজার নিয়ন্ত্রণাধীন প্রায় 60% এলাকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার কথা বলা হয়েছে। তবে নেতানিয়াহুর এমন অবস্থানের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে হামাস। জ্যেষ্ঠ নেতা ওয়াসেম নাইমের দাবি, কায়রোতে মধ্যস্থতাকারী ও পিস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে যে রোডম্যাপ নিয়ে সমঝোতা হয়েছিল, হামাস এখনও সেটিতে অটল। নেতানিয়াহু ও তার সরকারকে চুক্তির পথে আনতে মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরির আহ্বান জানায় সংগঠনটি। এদিকে নেতানিয়াহুর অবস্থানে হতাশ গাজা সিটির বাসিন্দারা। তাদের অভিযোগ, যুদ্ধ বন্ধের চেয়ে রাজনৈতিক ভবিষ্যৎ ও নির্বাচনের জয়ী নেতানিয়াহুর কাছে বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা গাজা ইস্যুতে কোনো ছাড় দেওয়ার বিরোধিতা করছেন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের চাপ ও জোট সরকারের অভ্যন্তরীণ বিরোধের মধ্যে রয়েছে নেতানিয়াহু। যদিও ইসরায়েলের গাজায় অভিযান সীমিত করা এবং প্রতিদিনের লক্ষ্যভিত্তিক হামলা কমানোর বিষয়ে কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং টেকসই মানবিক সহায়তা পৌঁছাতে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আলভেলাতি ট্রাম্পের বোর্ড অব পিসের মহাপরিচালক নিকোলাইয়ের সঙ্গে ফোন আলাপে এসব দাবি জানান। একই সঙ্গে গাজার নিরাপত্তার সম্ভাব্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন নিয়েও আলোচনা হয়। ফলে যুদ্ধবিরতির উদ্যোগ সামনে এগোলেও ইসরায়েল ও হামাস মূল বিরোধ মেটাতে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। শিউলি রোজা, সময় সংবাদ। আবারও সৌদিতে ভয়াবহ আগুনে প্রাণহানির খবর। সৌদি আরবে অগ্নিকাণ্ডে 16 প্রবাসী বাংলাদেশের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফুর, আসলে এই ধরনের ঘটনাগুলো কিন্তু যখনই ঘটে তখনই এই যে রিয়াদের প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা অত্যন্ত বেদনাহত হয় এবং ফলাফলে যে পুরো প্রবাসী কমিউনিটিতে এক ধরনের শোকের ছায়া নেমে আসে। আমরা আসলে সবশেষ যে ঘটনাটির সম্মুখীন হয়েছি সেটি হলো একে একে 16টি প্রাণ যেগুলো চলে গেছে, 16টি মানুষ, 16টি তাজা প্রাণ কিন্তু ইতিমধ্যেই নিহত হওয়ার যে সর্বশেষ ঘটনা সেটা আমরা জানতে পেরেছি। আসলে এই ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। আমরা আসলে প্রতি বছরই দেখি যে 2-1 বছর অন্তর অন্তর সৌদি আরবের বিভিন্ন কর্মস্থলে যারা প্রবাসী আছেন তাদের এই ধরনের সমস্যাগুলো হয়। তো আসলে এই বিষয়টি নিয়ে আসলে মনে হয় যে এখনই বাংলাদেশের যেই কর্তৃপক্ষ আছে বা যেখানে কর্মসংস্থান হয় এই বিষয়গুলো দেখার সময় আসছে। আমরা আসলে সবশেষ যে তথ্যটি পেয়েছি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে, যে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে যে একে 16টি যে প্রাণ তাদের অধিকাংশই দেখা যাচ্ছে বাংলাদেশের নওগাঁ জেলার বাসিন্দা ছিলেন এবং অন্যান্য আরও যারা আছেন। তো এই যে কর্মক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনাগুলি ঘটে এগুলোর ব্যাপারে আসলে প্রবাসী শ্রমিকদের যে নিরাপদ কর্মসংস্থান দরকার সেই বিষয়টি নিয়ে আসলে এখনই ভাবার সময় হয়েছে। আমরা আসলে এই ধরনের ঘটনার কিন্তু সাক্ষী বহুবার হয়েছি যে ইতিপূর্বে আরও কয়েকবার এই ধরনের সোফা ফ্যাক্টরি যেগুলি আছে সেখানে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে। সবশেষ আসলে এই যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, এই ঘটনা মূলত বলা ছিল যে পুরো কমিউনিটি এখন এক ধরনের শোকে স্তব্ধ। আর এই বিষয় নিয়ে আমি দূতাবাসের কথা বলেছি, দূতাবাস থেকে আমাকে
যেমনটি জানানো হয়েছে যে আসলে এই প্রবাসী যারা মারা গেছেন তাদের যে দেহাবশেষগুলো পাওয়া গেছে সেগুলো হয়তো বা ডিএনএ টেস্ট বা বিভিন্ন মাধ্যমে পুরোপুরি শনাক্ত করেই তাদের লাশগুলি দেশে পাঠানোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে দর্শক পক্ষ থেকে। তো প্রবাসীদের এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সৌদি আরবে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা অব্যাহত, নিহত আরও 14 বেসামরিক নাগরিক, শিশুসহ আহত অর্ধশতাধিক। সংঘাত বন্ধে দুপক্ষের প্রতি আহ্বান পোপ লিওর। চীনের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ডলফিন। ঘণ্টায় প্রায় 150 কিলোমিটার বেগে ঝড়টি আছড়ে পড়ে উপকূলে। লণ্ডভণ্ড হয়ে গেছে ঝেজিয়াং এবং ফুজিয়াং প্রদেশের বিভিন্ন শহর। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে 10 লাখের বেশি মানুষকে। বাতিল করা হয়েছে প্রায় 1500 ফ্লাইট। এদিকে ফিলিপিন্সে টাইফুন ডলফিন ও ঘূর্ণিঝড় কুজিরার প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। তীব্র বাতাসে উল্টে পড়ছে কাভার্ড ভ্যান, ভয়াবহভাবে দুলছে গাছপালা। টাইফুন ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীনের পূর্বাঞ্চল। স্থানীয় সময় রোববার বিকেলে ঝেজিয়াং প্রদেশের উপকূলে আছড়ে পড়ার পর ভয়ঙ্কর শক্তি নিয়ে স্থলভাগের দিকে এগিয়ে যায় ঝড়টি। এতে প্রবল বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েন বিভিন্ন এলাকার মানুষ। উপকূলীয় প্রদেশের ইউহুয়ান শহরে আঘাত হানার সময় ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় প্রায় 150 কিলোমিটার। এর প্রায় 1 ঘন্টা পর ওয়েনঝোর ইউয়েচিং শহরে দ্বিতীয়বার আছড়ে পড়ে টাইফুনটি। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে চলতি বছরে এটি 13তম টাইফুন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের তথ্য অনুযায়ী চীনে আঘাতের আগে প্রায় 6000 কিলোমিটার পথ পাড়ি দেয় ঝড়টি। স্থায়িত্ব ছিল সাধারণ টাইফুনের তুলনায় 3 গুণের বেশি। ঝড় আঘাত হানার আগে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় চীনের পূর্বাঞ্চলের 10 লাখের বেশি মানুষকে। এর মধ্যে শুধু ওয়েনঝো থেকেই সরানো হয় প্রায় 9 লাখ বাসিন্দাকে। খোলা হয়েছে 1000-এর বেশি জরুরি আশ্রয় কেন্দ্র। এ অবস্থায় আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। দুর্যোগের প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থাতেও। শুধু সাংহাইতেই বাতিল করা হয়েছে প্রায় 1500 ফ্লাইট। অঞ্চল জুড়ে সড়ক পথে পরিবহন কার্যক্রমও ব্যাহতের পাশাপাশি ফুজিয়ানে স্থগিত করা হয়েছে ফেরি চলাচল। দুর্যোগপ্রবণ এলাকায় মানুষকে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। এদিকে টাইফুন ডলফিনের চীনে আঘাত হানার আগেই এর প্রভাব ছড়িয়ে পড়ে বিশাল অঞ্চল জুড়ে। ফিলিপিন্সে ঝড় ও মৌসুমী বৃষ্টির প্রভাবে 8টি অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছেন 3,80,000-এর বেশি মানুষ। ঘটেছে প্রাণহানির ঘটনাও। ম্যানিলা সহ বিভিন্ন এলাকায় এখনও সতর্কতা জারি রয়েছে। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। এর আগে তাইওয়ানের উত্তরাঞ্চল এবং জাপানের অকিনাওয়াতেও তাণ্ডব চালায় ডলফিন। নাসরিন রুমি, সময় সংবাদ। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ দাবানলে পড়ছে বিস্তীর্ণ পাহাড়ি এলাকা। আগুন গ্রাস করেছে প্রায় 34,000 একর বনভূমি। দাবানল লোকালয়ের কাছে ছড়িয়ে পড়ায় 20,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনেও ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। কাস্তেয়নে অঞ্চল থেকে প্রায় 700 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে আলবেনিয়ার ক্রুজে পর্বতে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে রাতভর চলেছে অভিযান। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ভয়াবহ দাবানল। একের পর এক পড়ছে পাহাড়ি বনাঞ্চল। রাতারাতি আগুনের আকার প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। দ্রুত ছড়িয়ে পড়া বাল্ডরেঞ্জের আগুনে এখন পর্যন্ত 20,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি গ্রীষ্মে প্রদেশটিতে এটি সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্পেনের পূর্বাঞ্চলীয় কাস্তিয়নেও ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে দিনভর লড়াই করছেন দমকল কর্মী ও সামরিক জরুরি ইউনিটের সদস্যরা। আগুনের ধোঁয়ায় ঝুঁকি তৈরি হওয়ায় কাতি শহর থেকে প্রায় 700 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তিরিক শহরের কাছে শুরু হওয়া আগুন এরই মধ্যেই প্রায় 684 হেক্টর এলাকা পুড়িয়ে দিয়েছে। তবে আবহাওয়া ও বাতাসের আর্দ্রতা বাড়ায় আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ। এদিকে আলবেনিয়ার ক্রুজে পর্বতেও ভয়াবহ দাবানলে আতঙ্ক ছড়িয়েছে। আগুন দ্রুত জনবসতির দিকে ছড়িয়ে পড়ায় আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের রাতেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীদের সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী। দুর্গম ও পাহাড়ি এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়েছে সামরিক হেলিকপ্টারও। শিউলি রোসা, সময় সংবাদ।
জেলেনস্কি বাহিনীর হামলায় রাশিয়ায় 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 39 জন। এর আগে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ আক্রমণে 2 জন নিহত ও 35 জন আহত হন। মস্কোর দাবি, একদিনেই ইউক্রেনের 157টি এলাকায় হামলা চালানো হয়। আর রাশিয়ার 2টি তেল শোধনাগার ও কৃষ্ণ সাগরে নজরদারি স্থাপনায় হামলার দাবি করেছে কিয়েভ। এরই মধ্যে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা বন্ধ এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন পোপ লিও। রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সংঘাত। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের খার্কিভ ও ওদেশা অঞ্চলে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ওদেশার আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ছড়িয়ে পড়ে আগুন। ক্ষতিগ্রস্ত হয় জ্বালানি অবকাঠামো, ফলে শহর ও আশপাশের কিছু এলাকায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। রাশিয়ার দাবি, ইউক্রেনের বন্দর ও সামরিক সরঞ্জাম পরিবহনকারী জাহাজগুলো লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওদেশা বন্দরে সামরিক গুদাম, যোগাযোগ সরঞ্জাম ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার মজুতস্থলে হামলা চালানো হয়েছে। কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম বহনকারী আরেকটি কার্গো জাহাজেও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, 24 ঘন্টায় ইউক্রেনের 157টি এলাকায় হামলা চালানো হয় এবং রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত করা হয় বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র। অন্যদিকে রাশিয়ার বেলগ্রদ শহরে ইউক্রেনের রাতভর ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়াও রাশিয়ার 2টি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। একই সঙ্গে কৃষ্ণ সাগরে একটি স্বয়ংক্রিয় ডিলিং রিগে থাকা রুশ প্রযুক্তি নজরদারি পোস্টেও হামলার কথা জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের দাবি, কৃষ্ণ সাগরে নজরদারি সরঞ্জাম পরিচালনায় ওই প্ল্যাটফর্ম ব্যবহার করা হতো। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ হামলায় ইউক্রেনের কোনো বিদ্যুৎ কেন্দ্র এখন আর অক্ষত নেই। বহু রেল স্টেশন, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইউক্রেন ও রাশিয়ার চলমান সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে পোপ লিও। রোববার অ্যাঞ্জেলোস প্রার্থনা শেষে দেয়া বক্তব্যে দুই দেশের প্রাণহানি ও আহতদের কথা তুলে ধরে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার পাশাপাশি বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা বন্ধের আহ্বান জানান উভয় পক্ষের প্রতি। পোপ লিও বলেন, যুদ্ধ শুধু আরও যুদ্ধের জন্ম দেয় এবং বাড়িয়ে তোলে মানুষের দুর্ভোগ। সহিংসতার এই চক্র থামিয়ে কূটনীতি ও সংলাপের মাধ্যমে শান্তির পথ তৈরির আহ্বান জানান তিনি। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। শ্রীলঙ্কায় বর্ণাঢ্য ঘুড়ি উৎসব, অংশ নিচ্ছেন 30 দেশের 4500 শিল্পী। চীনের লিয়াংশানে ঐতিহ্যবাহী টর্চ কার্নিভালে পর্যটকের ভিড়। চীনের সম্ভাব্য হামলা মোকাবেলায় বার্ষিক সামরিক মহড়া চালাচ্ছে তাইওয়ান। সোমবার কৌশলগত গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকায় ট্যাঙ্ক ও সাঁজোয়া যান নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রশিক্ষণ নেয় সেনারা। চলমান মহড়ার মধ্যেই দ্বীপটির আশপাশে সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে চীন। তাইওয়ানের আকাশ ও জলসীমায় যুদ্ধ বিমান ও জাহাজ অনুপ্রবেশের দাবি করেছে তাইপে। এমন পরিস্থিতিতে 34 বিলিয়ন মার্কিন ডলার প্রতিরক্ষা বাজেট প্রস্তাবের পরিকল্পনা করছে লাই চিংতে সরকার। সমুদ্র দিকে তাক করা ট্যাঙ্ক থেকে মুহুর্মুহু গোলাবর্ষণ, আকাশে ছুটছে একের পর এক গুলি। চীনের সম্ভাব্য হামলা ঠেকাতে এভাবেই চলছে তাইওয়ানের সামরিক মহড়া। তাইওয়ান প্রণালীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেংহু দ্বীপপুঞ্জে সোমবার স্থানীয় সময় ভোরের আগেই শুরু হয় এই মহড়া। চীনের সম্ভাব্য বিমান ও জলপথের অতর্কিত হামলা ঠেকাতে লাইভ ফায়ার বা সরাসরি গোলাবর্ষণ এবং সমুদ্রপথে দ্রুত সেনা অবতরণের চেষ্টা চালানো শত্রু বাহিনীকে প্রতিহত করার বিভিন্ন কৌশল নিবিড়ভাবে এদিন অনুশীলন করে তাইওয়ান সেনারা। ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের কামান ও বিমানভেদী অস্ত্র নিয়ে গড়ে তোলা হয় বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা। তাইওয়ানের আশেপাশে সামরিক তৎপরতাও অব্যাহত রেখেছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, সোমবার স্থানীয় সময় সকাল 6টা পর্যন্ত দ্বীপটির আশেপাশে চীনের সামরিক বিমান, 9টি নৌযান এবং 11টি জাহাজের তৎপরতা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একটি যুদ্ধবিমান তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মধ্যরেখা অতিক্রম করে।
এদিকে চীনের বাড়তে থাকা সামরিক তৎপরতার মুখে 2027 সালের জন্য রেকর্ড $34 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট পরিকল্পনা করছে তাইওয়ান সরকার। জিডিপির 3%-এরও বেশি প্রস্তাবিত এই প্রতিরক্ষা বাজেট আগের বছরের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি। প্রেসিডেন্ট লাই চিং-তের এই উদ্যোগের মাধ্যমে শত্রুপক্ষের আকাশপথের হুমকি মোকাবিলায় টি-ডোম এয়ার ডিফেন্স সিস্টেম সহ নানা আধুনিক সামরিক সরঞ্জাম বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। ফারদিন মাঝার, সময় সংবাদ। কিউবায় সরকার পরিবর্তনে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। হাভানার বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মধ্য থেকে ট্রাম্প প্রশাসন বিকল্প নেতৃত্ব খুঁজছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। তবে মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, ভেনেজুয়েলার মতো কিউবায় কোনো নেতা আনার চেষ্টা করলেও কট্টরপন্থীদের উত্থানে জটিল হতে পারে পরিস্থিতি। কিউবার ওপর অনেক দিন ধরেই চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির নেতৃত্ব পরিবর্তনে সম্ভাব্য পথ খুঁজছে ট্রাম্প প্রশাসন। মার্কিন কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায়, বর্তমান ও সাবেক কিউবান কর্মকর্তাদের মধ্যে এমন কাউকে খোঁজা হচ্ছে যিনি ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী হবেন। কিউবার পুরো শাসন ব্যবস্থাকে পরিবর্তন না করে বিদ্যমান নেতৃত্বে পরিবর্তন আনার দিকে যুক্তরাষ্ট্র বেশি মনোযোগ দিচ্ছে বলেও জানায় গণমাধ্যমটি। গেল জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজকে সমর্থন দেয় ওয়াশিংটন। এবার একই মডেলে কিউবায় নতুন নেতা বসানোর কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন গোয়েন্দাদের মতে কিউবার পরিস্থিতি ইরানের মতো, ক্ষমতার অপেক্ষায় থাকা অনেকেই কট্টরপন্থী, যার কারণে নেতৃত্ব পরিবর্তনের ফল যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে বলে আশঙ্কা তাদের। ট্রাম্প প্রশাসন একদিকে কিউবায় সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে, অন্যদিকে হাভানার সঙ্গে সমঝোতার পথও খোলা রাখছে। এরই মধ্যে হাভানার কাছে বেশ কয়েকটি দাবি তুলে ধরেছে ওয়াশিংটন, যার মধ্যে রয়েছে কিউবার অর্থনীতি উদার করা, মার্কিন ব্যবসার জন্য বাজার খুলে দেয়া, যুক্তরাষ্ট্র থেকে তেল কেনা এবং রুশ চীনা গোয়েন্দা তৎপরতা বন্ধ করা। বিনিময়ে মানবিক সহায়তা বাড়ানো ও কিছু নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব দেয়া হয়েছে। দেশটির সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে অস্কার প্যারেজ অলিভা ফ্রাগার নাম সামনে এসেছে। তিনি ফিদেল কাস্ট্রোর আত্মীয় এবং সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় টেলিভিশন ও সরকারি বক্তব্যে বেশি দৃশ্যমান হয়েছেন। তবে ওয়াশিংটনের কাছে তিনি গ্রহণযোগ্য হবেন কিনা তা নিয়েও প্রশ্ন রয়ে গেছে। এছাড়া রাউল কাস্ট্রোর নাতি রাউল গঞ্জালেস রদ্রিগেজ কাস্ট্রো এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী লাজারো আলবার্তো আলভারেজ কাসাসও সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছেন। এদিকে কিউবায় সম্ভাব্য মার্কিন অভিযান ঠেকাতে কাস্ট্রো ও দিয়াস ক্যানেলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। চলতি বছরের প্রথম 6 মাসে রেকর্ড 3,323 ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে কানাডা। গেল বছর এই সংখ্যা ছিল 3,779 জন। এবছরের প্রথম 6 মাসেই সেই সংখ্যার প্রায় 88% পৌঁছে গেছে। ভিসা জালিয়াতি, মেয়াদ শেষের পরও অবস্থান, অভিবাসন আইন লঙ্ঘন ও শরণার্থী আবেদন বাতিল হওয়ায় এসব ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে। এরই মধ্যে আরও 7,669 ভারতীয় কানাডা থেকে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন, যা যে কোনো দেশের নাগরিকদের মধ্যে সর্বোচ্চ। চীনের লিয়াংশানে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী টর্চ কার্নিভাল বা মশাল উৎসব। এই আয়োজন উপলক্ষে দীর্ঘ সড়ক জুড়ে একসঙ্গে জ্বালানো হয় 86টি বিশাল অগ্নিকুণ্ড। হাজার হাজার জ্বলন্ত মশাল হাতে নিয়ে উৎসবে যোগ দেন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ ও পর্যটকরা। মশালের আগুনে রাতের আকাশ আলোকিত, আয়োজন ঘিরে নাচ গান আর উৎসবে মেতেছে সবাই। চীনের সিচুয়ান প্রদেশের লিয়াংশান অঞ্চলে বসেছে ঐতিহ্যবাহী টর্চ কার্নিভাল। উৎসবের মূল আয়োজন ঘিরে হাংথিয়ান অ্যাভিনিউ যেন পরিণত হয় আগুন আর মশালের শহরে। শনিবার রাত থেকে শুরু হয়েছে এই উৎসব। হাতে হাতে হাজার হাজার জ্বলন্ত মশাল নিয়ে উৎসবে যোগ দেন লাখো মানুষ। 3.2 কিলোমিটার দীর্ঘ সড়ক জুড়ে একসঙ্গে জ্বলে ওঠে 86টি বিশাল অগ্নিকুণ্ড। চারপাশে অসংখ্য মশালের আলো আর অগ্নিকুণ্ডের উষ্ণতায় তৈরি হয় চোখ ধাঁধানো এক দৃশ্য। স্থানীয়দের পাশাপাশি এতে অংশ নেন দেশ বিদেশের পর্যটকরাও। আমি জীবনে প্রথমবার এই টর্চ কার্নিভালে এলাম। এখানকার মানুষ খুবই বন্ধুসুলভ। আমরা
অনেক আগুন জ্বালিয়েছি, আনন্দ করেছি। হাজার হাজার মানুষ আর শত শত আগুন, সত্যি জীবনে একবার পাওয়ার মতো অভিজ্ঞতা। টর্চ কার্নিভাল চীনের এবং বাই জনগোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব। তাদের বিশ্বাস, আগুন ও মশালের আলো অশুভ শক্তিকে দূরে সরিয়ে মানুষের জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি বয়ে আনে। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে উদযাপিত হয়ে আসছে এই উৎসব। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের আয়োজন শুধু এক রাতের উৎসবে সীমাবদ্ধ নয়। লিয়াংশানের বিভিন্ন এলাকায় একের পর এক উৎসব, লোকজ অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি চলবে আগস্টের শেষ পর্যন্ত। ঐতিহ্য, সংস্কৃতি আর পর্যটনকে একসঙ্গে তুলে ধরতেই এবারের আয়োজনকে আরও দীর্ঘ করা হয়েছে। ফারদিন মাঝার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সৌদি আরবে কারখানায় আগুন, নিহত 16 প্রবাসীর 12 জনই নওগাঁর, বাকিরা নাটোর ও রাজশাহীর বাসিন্দা। মরদেহ ফিরিয়ে আনতে ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রশ্ন ফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতের ঝাড়খণ্ডে ব্যাপক বিক্ষোভ। বিধানসভা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, জলকামান ব্যবহার, ধস্তাধস্তি। ইয়েমেনে হুতিদের হামলায় নিহত 11, আহত অন্তত 35। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ তেহরানের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। আলিশা, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।